মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনবো এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন অভিনেত্রী শর্মিলা সেনগুপ্ত। নমস্কার শর্মিলাদি, কেটিভি বাংলার বিজয়িনীর এই পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। শর্মিলাদি, দীর্ঘদিন ধরে আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তারপর আমরা দেখেছি একটা সময় আপনার জীবনে অনেক রকম খারাপ সময় এসেছে এবং সেটাকে কাটিয়ে উঠে আবারও আপনি আপনার নিজের যে ভালোবাসা, সেই ভালোবাসার কাছে ফিরে গেছেন। কিন্তু এই যে লড়াইটা, এই লড়াইটাই বোধহয় অনেকে লড়তে লড়তে হেরে যান। আজ সেই গল্পগুলোই শুনবো, কিন্তু একদম শুরুর সময় অভিনয় জগতে যখন পা রাখা, সেই সময়ের গল্পটা যদি একটু শোনা যায়। কিভাবে শুরু করেছিলাম? হ্যাঁ, ক্লাস 7 থেকে আমার একটা দল ছিল, সব পেয়েছির আসর। ছোটরা যেখানে একদম ছোটবেলা থেকে যেখানে নিয়ম শৃঙ্খলা শিখে মানুষ হয়, এখানে কলকাতা শহরে আছে কিনা জানি না। আমি নদিয়াতে মানুষ, নদিয়ার হরিণঘাটাতে আমার জন্ম। তো আমাদের ওখানে সব পেয়েছির আসর বলে একটা ক্যাম্প ছিল। সেখানে আমরা সন্ধেবেলায় বিভিন্ন কুচকাওয়াজ করতাম, পিটি করতাম, গান করতাম, ব্যায়াম করতাম, নাটক হতো। তো আমরা ওর মধ্যে ইনভলভ ছিলাম। সেই তখন ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি অভিনয়টাই করব। তো কিন্তু সেই নদিয়া থেকে মানে নদিয়া একটা মফস্বল, নদিয়ার যে হরিণঘাটা জায়গাটা বললেন একটা মফস্বল এরিয়া, সেখান থেকে এই যে কলকাতা শহরে এসে অভিনয় জগতে নিজের একটা প্রতিষ্ঠা, সেই জার্নিটা একটু যদি বলা যায়। খুব কঠিন ছিল, খুব কঠিন। মানে আমরা মেয়েরা যে ওখান থেকে এসে অভিনয় করব, এটা ভাববাটাও মানে কল্পনার অতীত ছিল যে এরকমও হতে পারে। আমি হরিণঘাটায় জন্মেছি, বড় হয়েছি শিমুরালিতে। শিমুরালি, রানাঘাট শিমুরালি, শিমুরালিতে আমার এখন বাড়ি। মফস্বলী, হ্যাঁ, নদিয়ার মধ্যেই। তো ওখানে মেয়েদেরকে 16-17 বছর হলেই বিয়ে দিয়ে দেবো। মানে মাধ্যমিক পাশ করেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও, সংসার করবে। এবার আমি সেই স্রোতের বিপরীতে হাঁটতাম এবং সবার চোখে খারাপ ছিলাম। মানে পরিবারের চোখেও কি না, পরিবারে আমার মা আমার মানে কি বলবো সব থেকে শক্তি, এবং আমার ভাই, আমার বাবাও ছিল, কিন্তু আমার বাবাকে আমি বেশি দিন পাইনি। 2006 আমার বাবা মারা গেছেন। তো মা আর ভাই আমার দুটো পিলার ছিল। আর বিয়ের পরে এবং বিয়ের জবে থেকে আমার অয়নের সঙ্গে পরিচয়, আমার স্বামী, তারপর থেকে সে। আচ্ছা, তো প্রথম ব্রেক কিভাবে? প্রথম ব্রেক আমি পেয়েছিলাম দূরদর্শনে একটা সিরিয়াল হতো খেলাঘর বলে। শৈবাল ব্যানার্জি, যাদের এখন ম্যাজিক মোমেন্ট, লীনা গঙ্গোপাধ্যায়, তাদেরই ওটা ছিল। তখন ট্রন ভিডিওট্রনিক্স বলে ওদের হাউস ছিল। তো ওইখান থেকে আমার প্রথম ব্রেক পাওয়া, মানে শৈবালদা আমাকে নিজে হাতে করে কাজ দিয়েছিলেন। ওই মফস্বল থেকে কলকাতায় আসার যে জার্নিটা, তার জন্য কি কি লড়াই লড়তে হয়েছে, যদি সেইটা একটু শোনা যায়। সেই লড়াই অনেক কষ্ট। সকাল 7টায় কল টাইম দিলে ভোর 4:30 লালগোলা ধরতাম।
আচ্ছা, ও সেখান থেকে যাতায়াত করে যাতায়াত অভিনয় চলতো? করতাম। হ্যাঁ, এখানে তো আমাদের কেউ ছিল না, কেউ না মানে কেউ না। এবং প্রথমেই তো আমি সুযোগ পাইনি শুটিংয়ে। বিভিন্ন স্টুডিও ঘুরেছি, বিভিন্ন লোকের সাথে দেখা হয়েছে, বিভিন্ন খারাপ লোক, বেশিরভাগ খারাপ লোকের সঙ্গে দেখা হয়েছে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়েছেন, সুযোগ করে দেবো, এই এই করতে হবে, সেই করতে হবে। তো আমি তো একটা দিকে ডিটারমাইন্ড ছিলাম যে আমি নিজের রাজ্যে জায়গা থেকে সরবো না, সম্মান খুইয়ে কাজ করব না। দরকার হলে 2 দিন পরে কাজ করব, আমার সোজা রাস্তাটা দরকার, বেকার রাস্তা আমি চলতে চাই না। দেরি হবে কিন্তু আমি কাজটা করব, সৎ পথেই করব। এবং আজকে টিল ডেট আমি কাজ করছি সম্মানের সঙ্গে, মাথা উঁচু করে। কিন্তু যে সময় মানে আপনার লড়াইটা শুরু হয়েছিল ওই মফস্বলে থেকে, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন তো অনেক কথাই বলেছে, সেগুলোকে ঠিক কিভাবে ফাইট করেছিলেন? আত্মীয় স্বজন বলতে আমার মাসি বলো, ঠাম্মা বাড়ি বলো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো। তোকে সিনেমায় দেখছি, তোকে সিরিয়ালে দেখছি, তোকে খুব ভালো লাগছে, আজকে ওটা দেখলাম, ওরা সবসময় ভালো। কিন্তু আমার মানে পাড়ার লোকজনরা যখন রাত্রি 12টায় লাস্ট ট্রেনে ফিরতাম, আমার মাকে বলতো, মা মেয়ে কি করে ফিরছে, দেখো এত রাতে কোথায় কি ফিরছে, এখন এত রাতে কিসের শুটিং হয় আমরা কি বুঝি না, এরকম অনেক কথাই শুনতে হয়েছে। তো সেগুলো কান দিইনি। এখন তারা তো আমাকে ডাকে যে এসো আমাদের প্যান্ডেলে উদ্বোধন করো, আমি তো যাই না, আমার তো সেই কথাগুলো মনে আছে, আমি এখন যাই না। তো তারা এখন আমার কাজ দেখে এবং ভাবে কাজ দিয়েই জবাবটা দিয়েছে। আমি তখন কিছু বলিনি, এখন তারা সেধে কথা বলে। এই অভিনয় জগতে আসা, তারপর দাদার সাথে আলাপ কিভাবে? তার সঙ্গে আমার ইটিভি বাংলা একটা সিরিয়াল হতো ক্রাইম ডায়েরি বলে, সেটা ওই ট্রনেরই কাজ এবং শৈবালদারি হাউস ছিল। তো ওইখানে অয়ন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, প্লাস অভিনেতাও ছিল। তো ওইখানে কাজ করতে করতে পরিচয়, ফ্লোরেই আমাদের প্রেম। আচ্ছা, তারপর কলকাতায় চলে আসা আবার হ্যাঁ কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ নিজের ভালোবাসাকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এবং তারপর জীবনটাও তো গুছিয়ে নিয়েছিলেন একদম। তারপর হঠাৎই কোথাও গিয়ে একটা খারাপ সময়, এবং সেই সময় থেকে আবার ঘুরে দাঁড়িয়ে নিজের একটা ব্যবসা। হ্যাঁ মানে কি বলবো, ওই সময়টা যখন ওর 18 মাস কাজ ছিল না, তখন আমরা তো তখন ভাড়া ছিলাম, তখন আমাদের এই ফ্ল্যাটটাও হয়নি, ভাড়া ছিলাম এবং মাসে 9,000 টাকা ভাড়া প্লাস ছেলের খরচ, আমাদের সংসারের খরচ, মানে মাসে 40,000 টাকা লিকুইড খরচ তো মানুষের লাগেই। সেটা কাজ নেই 18 মাস, কত মানুষের জমানো থাকে। তো তখন ছেলে পড়াশোনা করছে, ছেলে ছোট, তখন কত হবে, তখনও 2.5-3 বছর হবে। আচ্ছা, ছোট, তখন স্কুলে ভর্তি হয়নি, কিন্তু খরচ তো আছে, একটা বাচ্চার খরচ প্রচুর খরচ। মাথায় আসছিল না কি করব। অনেকদিন আত্মীয় স্বজনরা হেল্প করেছে, আমার বাপের বাড়ি হেল্প করেছে, কদিন হেল্প নেব, তো সেটা তো হয় না। তো একদিন আমি আরো বসে বসে ভাবছিলাম যে কি করব যাতে প্রতিদিন একটা টাকা আমাদের বাড়িতে ঢোকে। ধরো শুটিং করছি আজকে, 1.5 মাস পর চেক পাচ্ছি, সেই 1.5 মাসটা আমার গ্যাপটাও তখন সময় নেই আমার হাতে, আমার কালকেই টাকা লাগবে, এরকম সিচুয়েশন। মানে ইএমআই এর লোক বাড়ি চলে আসছে, ব্যাংকের লোক বাড়ি চলে আসছে ইএমআই চাইতে, মানে একটা লজ্জাকর পরিস্থিতি। মানে আমাদের চারিদিক থেকে না আমরা মেন্টালি ভীষণ ভেঙে পড়েছিলাম। মানে লাস্টে গিয়ে বললাম চল, লজ্জা করলে হবে না, আমি তো কাজটা পারি, আমার ফ্যামিলি বিজনেস, ফুড বিজনেস, আমাদের মিষ্টির দোকান ছিল, ভাই এখন আমাদের ফাস্ট ফুড চালায়, তো আমি না একটু কাজ জানি। আমি বললাম চল, আমাদের ওই বাংকারের উপরে একটা টেবিল আছে, প্লাস্টিকের টেবিল আর চেয়ার আছে, চল ওটাকে পাতি, ফোল্ডিং চেয়ার, একটা ঘুগনি বানাই আর করি, চিকেন পকোড়া করি, চল। বলছে তুই পারবি? হ্যাঁ, কেন পারবো না, তোর লজ্জা লাগবে না? আমার লজ্জা কিসের, চুরি তো করবো না, লজ্জা পাবো কেন? তো আমার ছেলে খুব লজ্জা পেয়েছিল, মাকে ওই জায়গায় দেখেছে, এক সময় পর্দায় মাকে স্টুডিওতে দেখেছে, স্টুডিওতে গেলে লোককে বলে দিদি কোথায় বসবে, কি খাবে, এটা এগিয়ে দেওয়া, হ্যাঁ সব রেডি করে দিচ্ছে, মার একটা এলাহি ট্রিটমেন্ট। সেখানে মা রাস্তায় দাঁড়িয়ে ভাজবে, ও না ওটা মেনে নিতে পারেনি, বলছে মা তুমি পারবে না, লোকে কি বলবে। আমি বললাম বাবা, এই যে তোমাকে যদি আমার স্কুলের টিউশনের ফিস না দিতে পারি, তখন তোমার কেমন, তোমার ভালো লাগবে? বলছেন না। তাহলে সেটা তো করতে হবে। তখন আমি অনেক ভেবে চিনতে, তপন থিয়েটারের কথা মাথায় এলো। তপন থিয়েটারের যে অনেক এখন ওনার আছে, ওরা হচ্ছে আমার হাজবেন্ডের পুরনো দল, ও অনেকে থিয়েটার করতো, তো ওদের কাছে গিয়ে বলাতে ওরা তো এক পায়ে রাজি। ওরা বললো তোরা কালকেই দোকান দে,
তো সেখান থেকেই শুরু করা। আচ্ছা, এখন 1 বছর, এই নভেম্বরে দিয়েছি 1 বছর 2 মাস দোকানের বয়স। এখন কাজে ফিরেছেন কিন্তু দোকানটা এখনো ছাড়েননি। না, কাজ আমার চলবে, দোকানও চলবে, দোকান আমি বন্ধ করব না, এটাকে আমি বড় করবো আরো। এবং আমি সবাইকে এটাই বলবো যে খারাপ সময়ে পিছিয়ে পড়বে না, ভেঙে পড়বে না, পালিয়ে যাবে না। পালিয়ে যাওয়া আমি বলতে যাচ্ছি সুইসাইড করা। এখন প্রবণতা হচ্ছে কিছু পারছে না, মরে যাই, সুইসাইড করি, চলো কিচ্ছু হচ্ছে না জীবনে, সুইসাইড। আরে সুইসাইড করলে তো মরেই গেলাম, তাহলে এই জীবনে পেলাম কি? আমাকে তো ফাইট করতে হবে। হ্যাঁ, করা গেল, আমি কিছু পাচ্ছি না, আমি কি করবো? আমি বাজারে সবজি নিয়ে বসে পড়বো, কাঁচামাল বেচবো, তাতেও তো লজ্জা নেই। আমার তো রোজগার হচ্ছে, আমি তো বাজে কাজ করে রোজগার করছি না। তো অনেকেই দেখি যে লজ্জায় সেটা পারে না, সুইসাইড করে ফেলে। আমি বলছি সুইসাইড কেন করব? জীবনটা তো সংগ্রামের, আপস অ্যান্ড ডাউন থাকবেই। বেশ, আমরা আবারও গল্পে ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরাচ্ছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন অভিনেত্রী শর্মিলা সেনগুপ্ত। আমরা শর্মিলাদির জীবনের যে গল্পটা সেটা শুনছিলাম। শর্মিলাদি, তুমি বললে যে একটা সময়, এই যখন খারাপ সময়টা এসেছিল, যে কাজ ছিল না 18 মাস, সেই সময়টা ভীষণভাবে ভেঙে পড়েছিলে তুমি এবং দাদা। এবং সেই সময়টা নিজের সাথে লড়াইটা তো একটা বড় লড়াই ছিল। সেই নিজেকে বুঝিয়েছিলে কিভাবে? আমার বান্ধবী বলো, বন্ধু বলো, সবাই না প্রেম করেছে বুঝে বুঝে, বিয়ে করেছো বুঝে বুঝে, যে প্রেম করব চাকরি করা ছেলের সঙ্গে, আবার যদি সে অভিনয় করে তাহলে সে একটা ব্যবসায়ী বড় লোক ছেলেকে বিয়েই করবে, তাহলে তার লাইফটা সিকিউর থাকবে। কিন্তু আমরা যখন প্রেম করেছি আমরা তো সব ভাবিনি। প্রেম তো ওভাবে পয়সা দেখে আসে না, তো মানুষটাকে তো ভালোবাসি। তো মানুষটা যখন বিপদে পড়েছে এবং তার সঙ্গে যখন আমি জড়িয়ে আছি, তখন তো আমারও দায়িত্ব তাকে সেই বিপদ থেকে টেনে তোলা। তাই নয় কি তাকে চাপ দেবো যে তুমি কেন পাচ্ছ না, টাকা দাও, সংসার চালানো, টাকা দাও। তা আমি তো সেটা করবো না। আমি তো তার স্ত্রী। হ্যাঁ, তার স্ত্রী মানে কি? সহধর্মিণী তো, মানে হাফ হাফ দায়িত্ব সংসারে। তো পুরুষরাই কেন একা সংসার চালাবে, মেয়েরা কেন পারবে না? তাই জন্য ভারটা সবাইকে নিতে হবে, না হলে সংসারটা সুখের হবে কি করে? তুমি মানে দাদার হাতটা ধরে এগিয়ে দিয়েছিলে। একদম। আমার মনে হয় ও একটু লজ্জা পাচ্ছিল। আসলে ওর তো একটা নাম আছে, যতই হোক টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ওর একটা নাম আছে। মানে অয়নী সেনগুপ্ত নাম বললে অনেকেই এক ডাকে চেনে, এবং ওর নামের জন্য আমি কাজ পাই। সত্যি কথা বলতে গেলে, মানে আমি প্রথম দিকে কাজ পেয়েছিলাম না করেছিলাম, তারপরে তো বিয়ের পরে বসে গেলাম ছেলে যখন হলো। তারপরে ওই তো আবার আমাকে হাত ধরে তুললো যে তুই ওখানে বলে দিল, ওখানে বলে দিল আমার বউ আবার কাজ করবে। আমি তো কাস্টিং পেয়েছি, কাজ তো করছি। হ্যাঁ, এটা সত্যি কথা যে অভিনয় না জানলে তুমি যতই তুমি রেফার করে দাও, তোমাকে কেউ দুদিন আর ডাকবে না, একদিন ডাকবে, পরের দিন আর ডাকবে না। তো অভিনয়টা একটু হলে পারি, মানে কাজটা পারি, সেজন্যই ডাকে। কিন্তু সাপোর্টটা কিন্তু অয়নের, মানে ও আমাকে এখনো কোথাও কিছু হলে বলে দেয়। তারপর দোকান দেওয়ার পর মানে শুরুর অভিজ্ঞতাটা কেমন ছিল? সবার কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছিলেন? প্রথমে তো ওখানে দোকানটা ওটা অফবিট একটা জায়গা, মানে ভালো থিয়েটার না হলে ভালো লোকজন যায় না। আর খারাপ থিয়েটার, মানে খারাপ থিয়েটার বলতে সেটা দুভাবে নেবেন না। আমি বলতে চাইছি যে ধর অনামী একটি দল, সেখানে দর্শক কম, তো সেখানে লোক কম, আর ওইদিকে এমনি লোক ওদিকে যায় না, মানে থিয়েটার হলেই যায়। তো সেক্ষেত্রে কষ্ট হয়েছিল, প্রথম লসও খেয়েছিলাম। কিন্তু এখন ঠাকুরের কৃপায়, বড় মায়ের কৃপায় দোকান খুললে মোটামুটি টাকা ওঠে, মানে লাভ হয়। আমাদের খেয়ে পড়ে আছি, অনেক কিছু হচ্ছে না কিন্তু খেয়ে পড়ে আছি, লোকের কাছে চাইতে হচ্ছে না, মানে স্বস্তিতে আছে। হ্যাঁ, যে কালকে দোকান খুললে কিছু না হোক কিছু তো টাকা আসবে, এইটা নিশ্চিন্ত। এখন কাজ না থাকলেও নিশ্চিন্ত। এই যে এখন আমি প্রায় 1 বছর ফ্লোরে যাই না। লাস্ট করেছিলাম আকাশ কুসুম, সান বাংলা যেটা হচ্ছিল, আকাশ কুসুম করেছি গত বছরের নভেম্বরে বোধহয় লাস্ট শুট করেছি। এখনো ফ্লোরে যাইনি, কিন্তু আমি মাঝে ওই স্টার জলসা 1-2 দিন করেছিলাম, আমার চরিত্র পছন্দ হয়নি, আমি করিনি। তো বলতে গেলে 1 বছরে আমি কাজে, কিন্তু আমার ওইটা নেই যে আমার কাজ আসছে না, তাহলে আমার সংসারটা কি করে চলবে। আমার এখন দোকানটা আছে, চিন্তাটা নেই। ভালোবাসাটা রয়েছে, তার সাথে সাথে একটা ব্যাকআপও রয়েছে। আর আমার থিয়েটার রয়েছে, আমার অভিনয়ের খিদেটা আমি মঞ্চে মেটাচ্ছি, তো আমি রিহার্সাল রুমে মেটাচ্ছি, হয়ে যাচ্ছে আমার, আমি ভালো আছি।
এই যে লাইমলাইট ছেড়ে একদম রাস্তায় দাঁড়িয়ে তেলে ভাজা বিক্রি করার মতো একটা বিষয়, তো মানুষজনের রিয়াকশন কি পেয়েছিলেন? সাপোর্ট সবার থেকেই কি পেয়েছিলেন, নাকি কিছু খারাপ কথাও শুনতে হয়েছিল? হ্যাঁ, অনেক খারাপ কথা শুনেছি। প্রথম প্রথম ধরো জিনিসটা তৈরি হয়েছে, প্রথম প্রথম মালটা একটু খারাপ হয়েছে, ধরো টেস্টটা সেরকম হয়নি, বা আমি তো প্রফেশনালি শেফ নই, বাড়িতে রান্না করি, তো প্রথম প্রথম দোকান চালাতে গেলে একটু এদিক ওদিক, হ্যাঁ, কারণ অনেকটা হিউজ পরিমাণে বানাতে হয়, পরিমাণে একটুখানি মশলাপাতি বলো, স্বাদ বলো, গন্ডগোল হয়েছিল, একদিন দুদিনই হয়েছিল। তো সেক্ষেত্রে লোকে বলেছিল, লোকে কিন্তু কথা শোনাতে ছাড়বে না যে তুমি পরিচিত মুখ হয়ে দোকান খুলেছো, কিছু বলবো না, এমনটা কিন্তু নয়। মানে খারাপ হলে কিন্তু লোকে কথা শোনাতে ছাড়ে না। সেই সময় খারাপ লাগাটাও তো প্রচন্ড প্রচন্ড খারাপ লাগা, এবং আমি খারাপ লাগাটাকে সেভাবেই নিই না, আলাম হ্যাঁ ঠিকই তো বলেছে, আমারই তো ভুল, সে পয়সা দিয়ে কিনে খাবে, সে কেন খারাপ খাবে, আমাকে ভালো করতে হবে। আমি পরের দিন সেটাকে আরো ভালো করেছি। এখন আমার দোকানের খাবার খেয়ে অনেকেই বলে এবং ফিরে ফিরে আসে, রিপিট কাস্টমার হয়। এখন তাহলে দোকানে কি কি রাখছেন মেনুতে? প্রচুর আইটেম আছে, ফিশ ফ্রাই, ফিশ প্রথমে তো 4টে আইটেম দিয়ে শুরু হয়েছিল মনে হয়, সেই সময় আমরা যখন কভার করেছিলাম। কি 5টা আইটেম ছিল, এখন অনেকগুলো আইটেম বেড়েছে। তাও কি কি আছে? মাটন কিমা ঘুগনি তো আমাদের মানে মেন আইটেম। তারপরে হচ্ছে চিকেন পকোড়া, এখন গন্ধরাজ চিকেন দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে করা হয়। তারপরে হচ্ছে ভেজিটেবিল চপ, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, ফিশ বাটার ফ্রাই, গোল্ডেন ফ্রাইড প্রন, লোটে ফ্রাই, এই সমস্ত কিছু হয়। এখন মানে অনেক একটু বেশ রেস্টুরেন্টের মতো একটা বড়সড় মেনু হয়েছে, অ্যাড হয়েছে, এখন এগ ডেভিলের ডিমান্ড বাড়ছে। এখন কি ছেলে বিষয়টাকে ঠিকঠাক ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে? হ্ঁ, এখন দোকানের ফেরার আগে আগে ফোন করে বলে, মা আজকে ভালো বেচা কিনি হয়েছে? আলো হ্যাঁ। মা আজকে কেমন হয়েছে? আমার আজকে খারাপ হয়েছে বাবা। ও আচ্ছা, কি ঠিক আছে, বাড়ি চলে আসো। এরকম ও ব্যাপারটাই অভ্যস্ত হয়ে গেছে, এবং আপনারাও ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে গেছেন এবং এটাকে একটা জীবনের অঙ্গ করে নিয়েছে। একদম একদম। বলা হয় যে বাঙালি ব্যবসা করতে পারে না, ব্যবসা করতে ভয় পায়, কিন্তু করলেই বোধহয় করা যায়, মনের জোরটাই বোধহয় সব। তবে একটা কথা আমি সবাইকে বলবো, যে পিছিয়ে গেলে কিন্তু হবে না, যেটা শুরু করেছো সেটাকে একদম উচ্চ মর্গে নিয়ে যাও। মানে শুরু হচ্ছে, ভালো হচ্ছে না, এটা ছেড়ে আরেকটা শিফট করলাম না, ওটাতেই টিকে থাকো এবং হবে, আজ হয়নি কাল ঠিক হবে। আচ্ছা দিদি, ব্যবসাতে তো সবসময় একটা রিস্ক ফ্যাক্টর থাকে, চলবে কি চলবে না এই বিষয়টা তো থাকেই। তো সেখানে তপন থিয়েটারের মতো একটা অফবিট জায়গা, আপনি শুরুতেই বললেন, সেখানে যখন মানে আপনার দীর্ঘদিন কাজ নেই, ইনকাম বন্ধ, সেই জায়গা থেকে একটা ব্যবসা শুরু করার কথা ভাবলেন, তখন এই রিস্ক ফ্যাক্টরটার কথা মাথায় আসেনি যে যদি ব্যবসাটা না চলে তখন কি করব? সত্যি কথা ভাবিনি, আমি ভাবিনি, এখনো ভাবি না যে কালকে কি হবে। আমি না সত্যি অত ডিটেলসে অত দূর পর্যন্ত ভাবি না হয়তো জীবনে কি হবে। আমি এই এই একটা মাসে খরচাটা আমার কাছে আছে তো, আচ্ছা সামনের মাসে ঠিক করে চলতে পারবো, আমি না এইটুকু ভাবি, আমি অত দূর ভাবি না কোনোদিনও। বেশি ভাবলে বেশি চিন্তা, কি হবে ভেবে, আজ আমি তো কালকে মরেও যেতে পারি। ইনস্ট্যান্ট বা কাজটা শুরু করে দিলে মনে হয় কাজটা হয়ে যায়। মানে সবসময় না পজিটিভ ভাবা উচিত, পজিটিভ ভাবলে দেখে পজিটিভই হবে। দিদি, এই যে পজিটিভ ভাবনা এবং একটা লড়াইয়ের যে একটা টেন্ডেন্সি আপনার মধ্যে, যে এই মফস্বল থেকে উঠে এসে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করা, সেখান থেকে যখন একটা ডাউনফল হলো আবার একটা বিজনেস শুরু করা, এই যে লড়াইয়ের মনোভাব, এটার পেছনে কি কারোর অবদান রয়েছে? ওই যে বললাম 3জন আমার খুঁটি, আমার মা, আমার ভাই, আমার স্বামী, আর যাদের কথা না বললে খুব অন্যায় করা হবে তারা হচ্ছে আমার কলকাতার নাট্যসেনা, আমার থিয়েটার গ্রুপের কয়েকটা, আমার ভাই, আমার ছেলে, আমার বাবা, সবাই, ওরা 4টি ছেলে আছে যাদের সত্যি অবদান আছে। তার মধ্যে অন্যতম কয়েকজনের নাম বলছি, সবাই ভালো, সবাই আমার বাচ্চা, কিন্তু তার মধ্যে হচ্ছে অনুপ কুমার মণ্ডল, যে আমার সঙ্গে দোকানে থাকে, দেখতে পারবে একটা ছেলে আমার সঙ্গে দোকানে থাকে, তো আমাকে খুব হেল্প করে। তারপর আছে অরিত্র রায়, অপূর্ব মুখার্জি, তারপরে আছে আমাদের রূপম মণ্ডল, সায়ন্তন, সুদীপ্ত, এরা অপূর্ব নাম বলেছি তো এরা সবাই আছে, আরো আছে, আমাদের দলে অনেক ছেলে মেয়ে আছে। তো তারা আমাকে খুব সাপোর্ট করে। ধরো আগে 2 দিন সপ্তাহে রিহার্সাল করতাম, এখন 1 দিন করি দোকানের জন্য, কিন্তু ওরা দল ছেড়ে কিন্তু যায়নি, বলছে দিদি তুমি করো, আমরা আছি তোমার সাথে, আমরা শো কম করবো কি আছে, দলটা তো বাজবে, আমরা তো বাজবো, আমরা কোথাও যাবো না তোমাকে ছেড়ে।
এই যারা শুভানুধ্যায়ী থাকেন তাদের ভালোবাসা, তাদের যে সাপোর্ট, সেটাতেই বোধহয় এগিয়ে যাওয়া যায়। একদম, ওরা আমার মনের জোর, একদম খুব মনের জোর ওরা আমার। এখন কি স্বপ্ন এই দোকানকে নিয়ে? আমার ইচ্ছে দোকানটা একটু বড় করা, ফুড স্টল করা, যেটা একটু চাকা লাগানো গাড়ি হবে, একটু সুন্দর লাইট হবে, যাতে লোকে আরো দেখি খেতে আসে। আমাদের ছাতার তলায় দোকান তো, যারা জানে না তারা আন্ডার এস্টিমেট করে যে রাস্তার দোকান থেকে খাবো না, কিন্তু অনেকে জানে ওটা বাড়িরই খাবার, আমি সুন্দরভাবে বাড়ি থেকে তৈরি করে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করি। কিন্তু যারা জানে তারা কিন্তু খায়, মানে ওরা খেতেই যায় আমাদের দোকানে। মানে নাটক দেখাটা ছুতো, আমার দোকানে খাওয়াটা হচ্ছে মেন। অনেকে এসেই বলে, মানে সৌমিত্র চ্যাটার্জির মেয়ে পৌলমিদি নাটকের সেটা শুরু হওয়ার আগে ঘুগনি খাবে আমাদের দোকানে, তারপরে কিন্তু শো করবে। বলছে তোদের দোকানে ঘুগনি না খেলে আমার শো ভালো হয় না। মানে পৌলমিদি এত ফেভারিট ঘুগনিটা। এরকম অনেক আছে, অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা আসে এবং তারা রেফারও করে সবাইকে যে যা খা, ভালো বানায়। আচ্ছা, এই স্টলটাকে বড় করা আর অভিনয় নিয়ে এখন কি ভাবনা তাহলে? অভিনয় চলবে, কাজ হচ্ছে, একটা কাজের কথা আবার শুরু হবে শুনছি, নতুন আসছে, মেগা কথাবার্তা হচ্ছে। আমাদের তো যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ হয় না, সেজন্য আমি বলছি না কোন চ্যানেল কি বৃত্তান্ত। তবে একটা কাজের খবর এসছে, আশা রাখি সেটা হবে, তার সঙ্গে আমি ব্যালেন্স করে করব। আচ্ছা দিদি, অভিনয়ের ছাড়াও থিয়েটারের যে রিহার্সাল, সে সমস্ত কিছু আছে, তার সাথে এই দোকানদারি, তার সাথে সাথে আবার ছেলেকে মানুষ করা, সংসার সামলানো, অনেকগুলো ডিপার্টমেন্ট, ব্যালেন্সটা কিভাবে করেন? খুব চাপ হয়, এক একটা সময় না শরীরটা ছেড়ে দেয়, পারি না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমি ভাবি যে আমি যদি বসে পড়ি সব বসে যাবে, আমাকে বসলে চলবে না, আমাকে এগোতে হবে। আমি যখনই সময় পাই একটু ওয়ার্কআউট করে নিই সকালবেলায়, নিজেকে একটু এনার্জেটিক করে নিই, নিজেকে সুস্থ রাখি যাতে আমি কাজগুলো করতে পারি। ভোর 5টা 5:30টায় আমি কবরডাঙ্গা বাজার যাই মাছ কিনতে। মানে ভেটকির ফিলে বলো, লোটে বলো, ওগুলো আমি 10-15 কিলো নিজের হাতে করে কিনে আনে? নিজের হাতে কিনে ওখানে ওই ভিড়ের বাজারে কাটিয়ে বাড়িতে এনে ওগুলো ধোয়া, ম্যারিনেট করা তো আলাদা। তারপরে আবার এই বাজার থেকে চিকেন কেনা, বাজার করা, যখন অয়নের শুটিং না থাকে তখন ও করে দেয়, যখন ও থাকে না তখন সেগুলো আমাকে করতে হয়। তো সুতরাং খুব কষ্ট হয়, একার উপর চাপ পড়ে, কিন্তু কষ্টের পরেও কোথাও একটা আত্মতৃপ্তি হয় যে আমি রোজগার করি, নিজে রোজগার করি, নিজের উপার্জন করতে পারি সৎ পথে। সেই কষ্টটা না তখন ম্যাটার করে না, সত্যি করে না। এবং যখন আমার শুটিং থাকে এবং কাজ থাকে, যখন আকাশ কুসুম করছিলাম না, সকাল 8টায় কল টান দিলে ভোর 4টেই উঠতাম, কিন্তু ওই 3 ঘন্টার মধ্যে আমি দোকানের সমস্ত কাজ করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিতাম সব রাখা আছে, এই করে এই নিয়ে চলে যাবে। কিন্তু যখন দুজনেরই শুটিং থাকে তখন দোকানটা বন্ধ রাখতে হয়, একজনকে থাকতেই হবে, নালে হয় না। এইভাবে চালাই। ভবিষ্যতে হয়তো লোক রাখতে হবে যখন ব্যবসাটা একটু বড়। হ্যাঁ, একটু বড় না হলে লোক রেখে লাভ নেই, আমার লাভের টাকা তাহলে আমার মাইনে দিয়েই চলে যাবে, ওই জন্য এখন লোক রাখতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মতো অনেক মেয়েরাই তো লড়াই করছে, তারাও তো বিভিন্ন রকম বাধা বিপত্তি তাদের জীবনেও রয়েছে, তাদের জন্য কি বার্তা দেবে? ওই একটাই বলবো, হেরে যেও না, পিছিয়ে পড়ো না, ভেঙে পড়ো না, কারণ আমাদের বিপদে আমাদেরকেই এগিয়ে যেতে হবে, আমাদের বিপদে কেউ এগিয়ে আসবে না, নিজের বিপদ নিজেকেই কাটাতে হবে। সুতরাং হেরে যেও না বন্ধুরা, এটুকুই বলা। অনেক ধন্যবাদ শর্মিলাদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ভালো থেকো। ঠিক যেমনটা শর্মিলাদি বলল, ভেঙে পড়া যাবে না, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, তাহলেই এই জীবন যুদ্ধে জয়লাভ সম্ভব। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।